সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। এঙ্গেজমেন্টের সেই আলো ঝলমলে রাত, বাড়ির চারিদিকে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় এক মায়াবী পরিবেশ। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, কিন্তু অনুর মন তখন ছটফট করছিল একটু মুক্তির জন্য। তাই সুযোগ বুঝে সে মিথিলা আর তন্নিকে নিয়ে একটা রিক্সা নিয়ে শটান চলে এলো তাদের সেই প্রিয় ফুচকা স্টলে। তাদের প্রতিদিন আড্ডার আস্তানা এটি। দোকানে পা রাখতেই তারা দেখলো তন্ময়, তন্নির বড় ভাই, তার বন্ধুদের নিয়ে রীতিমতো চটপটিয়ার ফুচকার পাটি জমিয়ে বসে আছে। তন্নিকে এই সাজে এখানে দেখে তন্ময় প্রথমে একটু বিরক্ত হলেও পরে হেসেই ফেললেন। আরে অনু যে, তা বাড়িতে বোনের বিয়ে আর তুমি ফুচকার দোকানে। আমার তো মনে হয় তোমরা মেয়েরা নিজেদের বিয়ের দিনও আসর ছেড়ে ফুচকা খাওয়ার জন্য পালিয়ে আসবে। অবশ্যই। আপনি ঠিকই ধরেছেন তন্ময় ভাইয়া। ফুচকা হলো আমাদের জান, তারপর অন্য সব প্রাণ। বুঝলেন? তবে ভাইয়া, কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি। দাওয়াত দেওয়ার পরেও আন্টি আঙ্কেল আর আপনি কেউ আজ গেলেন না কেন? আজ এনগেজমেন্ট ছিল, ইনশাল্লাহ বিয়ের দিন সবাই যাব। যেতেই হবে, প্রয়োজনে আমি আপনাদের বাড়ি গিয়ে সবাইকে তুলে নিয়ে আসবো। অনুর কথা শুনে তন্ময় হেসে ফেলল এবং আর চোখে মিথিলার দিকে তাকালো। ওখানে তোমার সব বান্ধবীরা আসলে আমি তো এক পায়ে দৌড়ে চলে যাব। মিথিলা তখন অস্বস্তিতে আশেপাশে তাকাচ্ছিল। অনু তন্নিকে হালকা একটা খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, বন্ধু থেকে ভাবি বানানো যায় কিন্তু। এই, তুইও আমার ভাইটাকে বিয়ে করে আমার ভাবি হয়ে যা না দোস্ত। তন্নি মুখ বাঁকিয়ে বলল, তোর ওই ছ্যাঁচড়া ভাইকে? মোটেও না। মনে নেই আগেরবার সে তিনটার সাথে একই সময় টাইমিং করতে গিয়ে তিনটের কাছে পিটুনি খেয়েছিল, শেষে সূর্য ভাই গিয়ে তাকে বাঁচিয়ে এনেছিল। তন্নি অনুর দিকে ঠোঁট টিপে হেসে তার গায়ের ওপর ঢলে পড়ে আবার ন্যাকা সুরে বলল, তবে তুই চাইলে তোর ওইটাকে দিতে পারিস। তুই যাকে মনে মনে সাইয়া বানিয়ে বসে আছিস। অনু মুখ ভ্যাংচালো। সূর্য ভাই শুধু আমার, তার দিকে কেউ নজর দিলে চোখ তুলে আমি লুডো খেলবো বলে দিলাম। তন্নি চোখ গরম করে তাকালো। সূর্যের ওপর অনুর কপিরাইট করা আছে। তন্ময় আসলে একটা সুযোগ খুঁজেছিল মিথিলার সাথে একটু সময় কাটানোর। মেয়েটাকে সে অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। মিথিলা যেন তন্ময়কে দেখলে পালিয়ে বাঁচে। মিথিলার মা নেই, অনুর মতোই ওর সৎমা, কিন্তু অনুর পরিবার যতটা আগলে রাখে মিথিলার কপালে তা জোটেনি। ওর সৎমা ওকে সহ্য করতে পারেন না বলে ওর বাবা ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। মাসে ঠিকমতো টাকাটাও পাঠান না। সেই হোস্টেলে থেকেও মেয়েটা এইটুকু বয়সে টিউশনি করে নিজের খরচ চালানোর চেষ্টা করে। হয়তো এই হীনমন্যতা থেকে তন্ময়কে দেখলেও পালিয়ে বেড়ায়। ওকে দেখলে অনুর ভীষণ কষ্ট হয়। মেয়েটার কি একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার নেই? মাঝে মধ্যে মনে হয় স্রষ্টা হয়তো ওর জন্য উত্তম কিছু লিখে রেখেছেন। হঠাৎ তন্ময় বলে উঠল, আজকে তোমাদের আমার তরফ থেকে ট্রিট। এই মামা, 3 প্লেট ফুচকা দাও। তারা বেঞ্চে বসলো। ফুচকা মামা প্লেট সাজিয়ে দিতেই তন্ময় প্লেট হাতে সামনে এসে দাঁড়ালেন, রসিকতা করেই বললেন, সবাই হা করো তো। অনু, শুরুটা না হয় তোমাকে দিয়েই করি। আফটার অল ব্রাইডের বোন তুমি। অনু হেসে ফেলল। এই ছেলে যে মিথিলাকে খাওয়ানোর সুযোগ তৈরি করার জন্য এই টেকনিক খাটাচ্ছে সেটা বুঝতে অনুর বাকি নেই। সে আর চোখে তাকালো মিথিলার দিকে। বেচারি লজ্জায় কুকড়ে ছোট হয়ে গেছে। অনুর তখন জিভে জল চলে এসেছে ফুচকার প্লেট দেখে। সে ফুচকাটা মুখে পুড়তে যাবে, ঠিক তখনই তার শরীর হিম হয়ে গেল। ওই হাঁ করা অবস্থাতেই সে পাথরের মতো থমকে গেল। দূরের রাস্তার ওপাশে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে এই সৌর্য। সে শুধু দাঁড়িয়েই নেই, রাস্তার পাশের গাছ থেকে একটা বড় ডাল ভেঙে হাতে নিয়েছে। রাগে তার ফর্সা মুখটা তখন টকটকে লাল। হাতে ওই লাঠি দেখে অনুর কলিজা শুকিয়ে গেল। সূর্য একদম সামনে বাড়াতে অনু ভয়ের চোটে এক দৌড় দিল। ওখানে উপস্থিত সবাই সূর্যকে ওই রুদ্রমূর্তিতে দেখে ভড়কে গেল। তন্ময়ের অবস্থা তখন দেখার মতো। ভয় তার গলা শুকিয়ে কাঠ। তিনি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, সূর্য ভাই, বিশ্বাস করো, অন্য কিছু না। অনু আমার ছোট বোনের মতো, ওর সাথে আমার কিছু নেই। সূর্য সেই দিকে ভ্রুক্ষেপ করলেন না। তার পূর্ণ নজর তখন অনুর ওপর। সূর্য অনুর দিকে তাকিয়ে গর্জে উঠলেন। তোকে আমি পরে দেখতেছি, তুই এখানে দাঁড়া। বলেই তিনি অনুর পিছু নিলেন। তার কণ্ঠস্বরে তখন বজ্রের তেজ। অনু, দৌড়াবে না বলছে। আজকে তোর আমি কি করি তুই শুধু দেখ। অসভ্য মেয়ে কোথাকার, দাঁড়া বলছি। তিনি আরো রেগে গিয়ে বললেন, তোকে আমি ছেলেদের থেকে দূরে রাখার জন্য এত কিছু করি,
আর তুই আমার সব চেষ্টা মাটি করে রাস্তার মাঝখানে একটা ছেলের হাতে ফুচকা খাচ্ছিস? দুনিয়ার মানুষ তোকে দেখছে, সে খেয়াল আছে তোর? অনু ভেবেছিল এক দৌড়ে বাড়ি গিয়ে রুমের দরজা বন্ধ করে টানা 1 মাস ঘাপটি মেরে বসে থাকবে, কিন্তু শাড়ি পরে কি আর দৌড়ানো যায়? কয়েক কদম যেতেই শাড়ির কুচিতে পা জড়িয়ে সে প্রথম দিনের মতো ধপাস করে সে পড়ে গেল। ব্যথায় কোকিয়ে উঠে কেঁদে দিল। সূর্য অনুর সামনে এসে দাঁড়ালেন, একদম শক্ত পাথরের মতো নিথর। তার হাতের লাঠিটা দেখে অনু ভয়ে চোখ বন্ধ করে ফেললো। কাচ্ছিস কেন শুনি? একটু আগেই তো খুব হেসে হেসে ফুচকা গেছিলে। তোর কলিজা কত বড় হয়ে গেছে যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের হাতে ফুচকা খাচ্ছিস? ওই তন্ময়কে তো আমি পরে দেখছি, আগে তোকে সোজা করে ওঠ। ন্যাকামো বন্ধ করে ওঠ বলছি। ওই নাকি আমি বন্ধ কর, নাহলে এখনই তুই কা লাগাবো। আমি সত্যিই ব্যথা পেয়েছি সূর্য ভাই। আর তোমার মনে হচ্ছে আমি ন্যাকামো করছি? উফ, আমি তো শুধু মিথিলার জন্য তন্ময় ভাইকে সাহায্য করছিলাম। তন্ময় ভাই মিথিলাকে পছন্দ করে। আজও ওকে নিজের হাতে ফুচকা খাইয়ে দিতে চেয়েছিল। আমরা তো শুধু উছিলা ছিলাম। এতে আমার কি দোষ? বোন হিসেবে হবু ভাবিকে পটাতে একটু হেল্প করতে পারবো না আমি? মেথেলা না ওর মাকে খাওয়াক, তাতে তোর কি? তুই কেন খাবি? তোকে মহিলা কলেজে ভর্তি করেছি এটা দেখার জন্য। ছেলেদের সাথে তো মাখামাখি করতে গিয়ে শিখলি। নেক্সট টাইম যদি এসব দেখি তবে তোকে জ্যান্ত কাপড় দেব। কথাটা বলেই তিনি হাতের লাঠিটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর গলার স্বর কিছুটা নামিয়ে হাত বাড়িয়ে দিলেন অনুর দিকে। হাই, ওঠ, হাত ধর আমার। পায়ে ব্যথা নিয়ে আবার ফুচকা খেতে এসছে, তাও শাড়ি পরে। তোকে 1000 বার বারণ করেছি না যে তুই শাড়ি সামলাতে পারিস না, তাই পড়বি না? শখ কত! সূর্যই প্রথম বোধহয় অনুকে নিচ থেকে ছোঁয়ার জন্য হাত বাড়ালেন। ওনার হাতের তালুর উষ্ণতা পাওয়ার কথা ভাবতেই অনুর বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করতে শুরু করলো। পেটের ভেতর হাজারটা প্রজাপতি যেন ডানা ঝাপটাচ্ছে। এক অদ্ভুত শিহরণে অনু সূর্যের হাতটা ধরলো। সে খুব সাবধানে ওনার হাতটা ধরতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে ভর দিয়ে উঠতে যাবে, সূর্য হুট করে হাতটা সরিয়ে নিলেন। আর অনু আবারও ধপ করে মাটিতে পড়ে গেল। অনু হকচকিয়ে ওনার দিকে তাকাতে দেখলো উনিও কেমন ঘাবড়ে গেছেন। অনু রেগে চেঁচিয়ে উঠল। এটা কি হলো? আবার ফেলে দিলে কেন? কাঁধি পড়লি কিভাবে? আমি তো ভালো করে ধরতে পারিনি। সবসময় আমার উপর নির্ভরশীল কেন হোস? নিজের শরীরে ব্যালেন্স নিজে রাখতে পারিস না? আয়, আবার ওঠ। এবার অনু জেদি ধরলো। ওনার ওপর আর বিশ্বাস নেই, এবারও নির্ঘাত হাত সরিয়ে তাকে ফেলে দেবে। অনু নিজে নিজেই উঠে দাঁড়ালো। হঠাৎ ওনার কণ্ঠস্বর আরো কঠিন হয়ে এলো। কিছুক্ষণ আগে ইশতিয়াকের সাথে তোর কি কথা হচ্ছিল? ওনার প্রশ্নে অনুর পরাণ পাখি খাঁচা ছেড়ে বের হওয়া জোগাড়। ইদানিং তিনি তাকে ইস্তিয়াক থেকে 10 হাত দূরে থাকতে বলেন। তার উপর আজকের ওইটুকু কথা তিনি দেখে ফেলেছেন। ইস্তিয়াক যে অমন প্রশংসা করেছিলেন সেটা বললে তো আজ রক্তগঙ্গা বয়ে যাবে। অনু আমতা আমতা করে মিথ্যা বলল। তেমন কিছু না, উনি পড়াশোনা করতে বলেছিলেন বেশি করে। সূর্য একদৃষ্টে অনুর চোখের দিকে তাকিয়ে রইলেন। অনুর মিথ্যে লুকানোর চেষ্টা ব্যর্থ করে দিয়ে বললেন, আমি মিথ্যা একদম পছন্দ করি না অনু, অন্তত আমার সামনে অভিনয়টা করবি না। বলে তিনি গটগট করে হেঁটে গিয়ে বাইকটা স্টার্ট দিলেন। বাইকটা নিয়ে এলেন অনুর সামনে, গম্ভীর স্বরে হুকুম দিলেন। বাইকে ওঠ। অনু সুবোধ বালিকার মতো বাইকের পেছনে গিয়ে বসল। রাতের শীতল বাতাস আর সামনে তার প্রিয় মানুষটা, সব মিলিয়ে যেন একটা ঘোরের মধ্যে ছিল সে। অবচেতন মনেই অনু সূর্যের কোমরে হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু ছোঁয়া মাত্রই তিনি খ্যাপা ষাঁড়ের মতো খিকিয়ে উঠলেন। কাঁধি এভাবে খামচে ধরছিস কেন? আমাকে তো জামাই লাগে নাকি দম বন্ধ করে মারার প্ল্যান করছিস? হাত ছোড়া। অনু ভরকে গিয়ে হাত সরিয়ে ওনার কাঁধে আলতো করে রাখতে উনি গা ঝাড়া দিয়ে উঠলেন। অনু, দয়া করে আমায় ছুঁস না প্লিজ। একদম সরে বস। দরকার হলে বাইকের একদম শেষ কোণে ঝুলে বস, তো আমার শরীরে স্পর্শ করবি না। কেন? আমি ছুলে কি আপনার গা খসে পড়ে যায়? সূর্য হুট করে বাইক থামিয়ে দিলেন। বাইকের হ্যান্ডেল চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলেন। তারপর কটমট করে অনুর দিকে তাকিয়ে বললেন, শুধু গা না, আর অনেক কিছু খসে পড়ে যায়। না আমাকে আমার বাইক থেকে, খবরদার। আজ থেকে আর কখনো আমায় ছুবি না। তুই ছুলেই শরীরে ভয়ঙ্করভাবে কারেন্ট লাগে আমার। অনু অবাক হয়ে বোবা দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইল। কারেন্ট লাগে মানে কি? সূর্য এবার একটা রিক্সা ডেকে রিক্সাওয়ালাকে বললেন, হায় রিক্সা মামা, শুনুন,
এই আবর্জনাটাকে একটু কষ্ট করে খানবাড়ির দরজায় ছড়ে দিয়ে আসবেন তো, ওখানেই আসল জায়গা। এর আগে অনুর সারা শরীর কাঁপছিল। একটা অচেনা মানুষের সামনে তাকে এভাবে অপমান করে নামিয়ে দিলেন। সে রাগে গজগজ করতে করতে রিকশায় বসলো। জেদ ছিল যে পেছনে ফিরে তাকাবে না, তবু মনের টানে শেষবার তাকালো। তাকাতেই তার চোখ চরক গাছ। যে সূর্য স্বাস্থ্য সচেতনতায় মিনারেল ওয়াটার ছাড়া খান না, তিনি ফুচকার দোকানের ওই নোংরা বালতির পানি ঢকঢক করে গিলে খাচ্ছেন, যেন শরীরের ভেতর কোনো আগুন নেভানোর চেষ্টা করছেন। রিকশা মোড় ঘুরে গেল, আর ওনার পরিণতি সে দেখতে পেল না। কিন্তু বাড়ির গেটে যখন রিকশা থামলো, অনু দেখলো অদূরেই বাইক নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। বুঝতে আর বাকি রইল না যে লোকটা তাকে আড়ালে থেকে পাহারা দিয়ে ঠিকই বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার মনে মনে চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, ভালোবাসি আপনাকে সূর্য ভাই। আপনার এই অযৌক্তিক রাগ, এই আড়ালে রাখা কেয়ার, সবকিছু মিলিয়ে সে শুধু তাকেই ভালোবাসে। পুরো সৌর্যটাকে সে বড্ড বেশি ভালোবাসে। রুকাইয়া আপুর বিয়ের আগের রাত সব কাজিনরা মিলে প্ল্যান করছিল রাত ভোর জম্পেশ একটা আড্ডা দেবে। কিন্তু তাদের সব পরিকল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং রুকাইয়া আপু। তিনি সাফ জানিয়ে দিলেন আড্ডায় বসবেন না। তার উপর বড় মারও করা বারণ ছিল। পরদিন বিয়ে, সারা রাত না ঘুমোলে শরীর ক্লান্ত হয়ে যাবে, সকলে ধকল সইতেই পারবে না। অগত্যা তারা অর্থাৎ অনু, নিঝুম, সায়রা, রিহান আর রাফি মিলে ঠিক করলো নিঝুমের রুমেই ছোটখাটো একটা আসর বসাবে। ববিকেও রাখতে চেয়েছিল, কিন্তু পিচ্চিটা বড্ড মা ভক্ত, তাই তাদের সাথে আর থাকলো না। তারা একের পর এক গানে নাচছিল, তবে সাউন্ড রেখেছিল একদম মিডিয়াম, যাতে হুল্লোড় রুমের বাইরে না যায়। তাদের বাড়িতে উৎসব হলেও সাউন্ড বক্স বাজনাতে দাদুর ঘোর আপত্তি। আর তার উপর যদি ওই হিটলার সৌর্য টের পায়, তবে তাদের পিটিয়ে ভর্তা করে দেবে। রুমের ভেতর তখন তারস্বরে বাজছিল সেই বিখ্যাত গান, লে যাएंगे দিলওয়ালে দুলহনিয়া লে যাएंगे। নিঝুম অনুর ওড়না ধরে লাফাতে লাফাতে গানের সাথে ঠোঁট মেলাচ্ছিল, আর অনু লজ্জায় রাঙা হওয়ার ভান করছিল। তাদের এই পাগলামি দেখে সাইরা হেসে একদম কুপোকাত। রিহান আর রাফি নাচতে নাচতে একে অপরের গায়ের উপর পড়ে যাচ্ছিল। ঘন্টাখানেক উদ্দাম নাচের পর অনুর প্রচন্ড পানি তৃষ্ণা পেল, কিন্তু রুমে পানি নেই। রাত তখন প্রায় 2টো। অগত্যা পানির বোতল নিয়ে একাই অনু রুম থেকে বের হলো। সিঁড়ির কাছে আসতেই কানে এলো গিটারের সেই পরিচিত টুংটাং শব্দ, আর সাথে সৌর্যর ভরাট কণ্ঠের মায়াবী সুর। লোকটা এত সুন্দর গান কিভাবে গাইতে পারে অনু জানে না, তবে শুনলে মনে হয় বেদের মেয়ে জ্যোৎস্না যেমন বাঁশির সুরে ঘর ছেড়ে বেরিয়েছিল, অনু তেমনি সূর্যের সুরের মায়ায় সব ছেড়ে ওনার কাছে চলে যায়। অনু ভাবলো, আমি কি তবে সূর্যের গানের সুরে পাগল হয়ে যাওয়া কোনো বেদের মেয়ে জ্যোৎস্না হব নাকি অন্য কিছু? আচ্ছা, এই গানের রাজকন্যাটা যদি আমি হতাম, যদি সত্যিই তার মনে আমার জন্য রূপকথা লেখা থাকতো, তবে কেমন হতো? ভাবতে ভাবতেই লজ্জায় নিজের 2 হাতে মুখ আড়াল করে ফেলল অনু। এক অদ্ভুত ভালো লাগার আবেশে নিজের অজান্তেই মুচকি হাসল সে। কিন্তু এত রাতে সূর্য কেন গান গাইছেন? কৌতূহল সামলাতে না পেরে পা টিপে টিপে অনুর দরজার কাছে গিয়ে উকি দিল। দেখলো সূর্য চেয়ারে বসে গিটার বাজাচ্ছেন, আর রুকাইয়া বিছানায় বসে ফোন টিপছেন। গানের মাঝেই রুকাইয়া ভারাক্রান্ত গলায় বলে উঠলেন, আমার খুব কান্না পাচ্ছে রে সূর্য। এই পরিবার তোদের সবাইকে ছেড়ে আমি কিভাবে থাকবো? থাকতে না পারলে চলে আসবা, সমস্যা কই? শ্বশুরবাড়িতে মাত্র 30 মিনিটের পথ। তুমি না পারলে আমাকে বলবা, আমি গিয়ে তোমাকে কাঁধে করে নিয়ে আসবো। ফাজিল একটা। তোর মনে আছে সূর্য, ছোটবেলায় আমি একবার যখন যেমন খুশি তেমন সাজাতে বসে সেজেছিলাম, তুই তখন সারাটা খুন আমার পিছু পিছু ছিলি। কোনো ছেলে আমার সাথে কথা বলতে এলেই ধমক দিয়ে বলতি, খবরদার আমার আপুর দিকে তাকালে চোখ উপড়ে নিব। বলেই রুকাইয়া খিলখিল করে হেসে উঠল। সূর্য হাসতে হাসতে বললেন, তবে যাই বলো আপু, স্বামী কিন্তু তুমি এক পিস পেয়েছ। তানভীর ভাই মানুষ হিসেবে সত্যিই খাঁটি। হুম হুম, জানি না ও বাড়িতে গিয়ে তোদের অভাবও কিভাবে পূরণ করবে, কিন্তু সত্যি তানভীর মানুষ হিসেবে বড্ড নিখুঁত। তাদের এই প্রাণবন্ত আড্ডা দেখে অনুরও খুব ইচ্ছা করছিল ছুটে গিয়ে তাদের মাঝে বসে পড়ে, কিন্তু সাহস হলো না। তাছাড়া মনে মনে একটু রাগও হচ্ছিল। আপুকে কতবার বললো তাদের সাথে আড্ডা দিতে, তখন তো এলো না। আর এখন প্রিয় ভাইয়ের সাথে বসে দিব্যি গল্প করছে।
তবে তাদের আড্ডার মাঝেই কিছু রহস্যময় কথা অনুর কানে ভেসে এলো, যার অর্থ আজও তার কাছে ধোঁয়াশা। রুকাইয়া হঠাৎ সিরিয়াস হয়ে বললেন। সূর্য, এবার ওকে সব বলে দে না। সৌর্য গিটারের তারে টুং করে একটা শব্দ তুলেই বললেন। এখন ওকে কিছু বলতে চায় না আপু, কেন? কারণ ওর এখন উঠতি বয়স। এ বয়সে আবেগ খুব বেশি থাকে। ওকে এখন বললে ও যদি না বোঝে? কেন বুঝবে না? ও তো অতটাও অবুঝ বা বাচ্চা নয়। সব জানার পরে যদি আবেগ একদিন কর্পূরের মতো উড়ে যায়, তখন আমি কি সইতে পারবো? তো তুই কি চাস? ও যদি কোনোদিন নিজের মনে অন্য কাউকে জায়গা দেয়? সৌর্যের গিটার বাজানোর হাতটা ক্ষণিকের জন্য থমকে গেল। স্থির হয়ে রুকাইয়ার দিকে তাকালেন তিনি। ওনার চোখ দুটো তখন অন্ধকারে জলজল করছিল। খুব নিচু স্বরেই বললেন। সব নিষিদ্ধ চোখগুলো থেকে ওকে দূরে রাখার জন্য এত কষ্ট করার পরও যদিও কোনো নিষিদ্ধ চোখের মাঝে নিজেকে খুঁজে নেয়, তবে হয়তো সেটা আমার কপাল। তুই ওকে যেতে দিবি? পাখিদের কাছে বন্দি রাখতে নেই আপু, মুক্ত আকাশে উঠতে দিতে হয়। যদি সে পাখি হয় আমার রঙিন জীবন, তবে তাকে খাঁচায় আটকে রাখার অধিকার আমার নেই। বাঁচতে পারবি তাহলে? পারবো না। সেবার বাঁচতে পারলেও এবার মরে যাব আমি। আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ওকে আমার যে কোনোভাবেই লাগবে, কিন্তু ওর অনিচ্ছার বিরুদ্ধে আমি ওকে চাই না। আবার ওকে ছাড়া আমি বাঁচতেও চাই না। সূর্য একটু থামলেন। ওনার কণ্ঠস্বর এবার আরো দৃঢ় শোনালো। আমি চাই ও আরও কিছুটা বড় হোক, ও নিজেকে বুঝুক, অপরিপক্ক আবেগ নিয়ে সারা জীবন যেন পস্তাতে না হয়। ওর এই হরিণী চোখে যদি কখনো আমার জন্য মায়া থাকে, তবে আমি আমাদের ওই বিট খেলে দাদুর কোনো নিয়মের তোয়াক্কা করব না। কি করবি তখন? দাদু যখন বলবেন, তুমি কি নিজের বয়স ভুলে গেছো সূর্য? এবারে নিয়ম ভুলে গেছো? এ বাড়িতে প্রেম কিংবা কাজিন ম্যারেজ অ্যালাউড না। তখন কি করবি? প্রথমত তোমার ওই বিট খেলে দাদুর পা জড়িয়ে ধরবো, মিনতি করব। আর দাদুও যদি রাজি না হন, তবে ফুপির পথ অনুসরণ করব। আমার সম্পত্তি আমি সাথে করে নিয়ে পালিয়ে যাব অন্য কোথাও, অনেক দূরে। বাবা, এত দূর ভাবনা তোর! ফুপি আর যাই করুক না কেন, সে অন্তত তার সন্তানদের ভবিষ্যৎ গড়ার পথ দেখিয়ে দিয়েছে। একটু থেমে রুকাইয়া আবারও আদুরে গলায় বললেন। তবে আমি অনেক খুশি রে সূর্য, তুই যে নিজেকে সামলে নিয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিস। সূর্য এক মুহূর্তে থামলেন। তার চোখে তখন কালবৈশাখীর মতো কোনো গভীর আবেগ খেলা করছিল। গিটারের তারে আঙুল বুলিয়ে আনমনেই বললেন। ওর জন্যই তো নতুন করে বাঁচতে শিখেছি আপু। হয়তো আমার বেঁচে থাকার একমাত্র রসদ, আমার অক্সিজেন। জানি না কপালে কি আছে আপু, তবে আগলে রাখার নামই যদি ভালোবাসা হয়, তবে আমি আমৃত্যু ওকে আগলেই রাখবো। ও একটা মানুষের অস্তিত্ব আমার নিঃশ্বাসের সাথে খুব ভয়ঙ্করভাবে জড়িয়ে গেছে। তাকে হারানোর ভয় যেমন আছে, পাওয়ার আকাঙ্ক্ষা তার চেয়েও বেশি। তুই এভাবেই থাক, আর ওকেও সারা জীবন এভাবেই খুশি রাখিস। জো হুকুম জাহাপনা। দরজার আড়ালে দাঁড়িয়ে অনু তখন পাথরের মতো জমে গেছে। তাদের পুরো কথোপকথনটাই তার কাছে গোলক ধাঁধার মতো রহস্যময় ঠেকছিল। তবে একটা শব্দ এসে অনুর মস্তিষ্ক আটকে গেল। ফুপি তার সন্তানদের ভবিষ্যৎ গড়ার পথ দেখিয়েছেন। তার মানে কি সূর্য আর রুকাইয়া সাইরার কথা বলছেন? তারা কি তবে সাইরাকে নিয়েই এত সব পরিকল্পনা করছেন? ভাবতে গিয়ে অনুর বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে ওঠে। ভাবনার জাল ছিঁড়ে গেল রুকাইয়ার কথায়। তিনি হাই তুলেই বললেন। হাহ, এবার ঘুমোতে যাই সূর্য। কাল সকালে তোদের অত্যাচার আমি শেষ হয়ে যাব। রুকাইয়া ওঠার আগেই অনু প্রাণের ভয়ে দৌড় দিয়ে নিচে নেমে গেল। কেন জানি না বুকটা খুব অস্থির লাগছিল। চিনচিন করে একটা ব্যথা অনুভব করছিল সে মনের গহীনে। অন্ধকারে পা টেপে টেপে কোনো মতে ডাইনিং থেকে পানি নিয়ে সিঁড়ির কাছে আসতেই অনু চমকে উঠল। সিঁড়ির মাথায় মূর্তির মতো দাঁড়িয়ে আছেন সূর্য। তিনি এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। কি অদ্ভুত সেই চোখের মেলা! সে চাউনিতে কি ছিল? হারানোর তীব্র বেদনা, নাকি কাঙ্ক্ষিত কিছু পাওয়ার আনন্দ, নাকি দুটোই মিশে একাকার হয়ে গিয়েছিল? তা আজও অনুর কাছে অস্পষ্ট। সূর্য ধীর স্থির স্বরেই বললেন। এত রাতে এখানে কি করিস? অনু যে রুকাইয়ার সাথে তার সব কথা শুনে ফেলেছে সেটা ভয়ে চেপে গেল। কোনো মতে আমতা আমতা করে বলল। পানি দিতে এসেছি। তোকে কতবার বলেছে এভাবে অন্ধকারে শিরোর উপর হাঁটবি না। বলেই তিনি নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে অনুর চোখের সামনে ধরলেন। তারপর গম্ভীর গলায় বললেন। আয়।
অনু ওপরে ওঠার সময় ভয়ে পা একটু হরকাতেই তিনি ক্ষিপ্র গতিতে এসে অনুর হাতটা শক্ত করে ধরে ফেললেন, অস্থির ভঙ্গিতে বললেন, অনু, তোর সমস্যা কি? ঠিকমতো হাঁটতে পারিস না নাকি এখন তোকে হাত ধরে হাঁটা শেখাতে হবে আমার? তার এই অস্থিরতার মাঝে এক অদ্ভুত অধিকার বোধ ছিল। এই আকুলতা আর আগলে রাখার ভঙ্গি দেখে অনু পলক্ষীন চোখে তার দিকে তাকিয়ে রইল। মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিয়ে কণ্ঠ কঠোর করলেন, এখন ডিরেক্ট নিজের রুমে যাবি আর ঘুমাবি। ওই রুমের আশেপাশে যেন তোকে আর না দেখি, এটা যেন আমার দ্বিতীয়বার বলতে না হয়। তিনি ফ্ল্যাশ লাইট ধরে দাঁড়িয়ে রইলেন। অনু রুমে না ঢোকা পর্যন্ত সরলেন না। সে রুমে ঢুকে দরজার আড়ালে লুকিয়ে উকি দিল। দেখলো তিনি নিচে নেমে বাইরের দিকে চলে যাচ্ছেন। এত রাতে মানুষটা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? সেই রাতটা অনুর কাছে এক গভীর রহস্য আর নাম না জানা আশঙ্কার পাহাড় হয়ে রয়ে গেল। পরের দিন রুকাইয়ার বিয়ের অনুষ্ঠান। অনুর মনটা একদম ভালো ছিল না। তবু নিঝুমকে দিয়ে জোর করে সে শাড়ি পরলো। শাড়ি পরতে গেলেই অনু প্যাচ লাগিয়ে ফেলে, তাই নিঝুম শক্ত করে পিন দিয়ে পরিয়ে দিল। চুলগুলো খোপা করে সাজিয়েছিল শুধু সৌর্যের জন্য। ভেবেছিল এঙ্গেজমেন্টের রাতের মতো আজও হয়তো তিনি তাকে চাঁদের সাথে তুলনা করবেন। রুকাইয়া বিয়ের সাজে বসে আছেন, কিন্তু ওনার মুখটা বড্ড গোমরা। ওনাকে দেখে অনুর নিজেরও খুব কান্না পাচ্ছিল। আপু তাদের ছেড়ে অন্য বাড়িতে চলে যাবেন? কি অদ্ভুত সেই মেয়েদের জীবন। জন্ম হয় এক বাড়িতে, শৈশব কৈশোর কাটে সেখানে, আর শেকড় গজাতে হয় অন্য বাড়িতে। যেন তারা জন্ম থেকেই পরবাসী। দীর্ঘশ্বাস ফেলে অনু তন্ন তন্ন করে সূর্যকে খুঁজছিল, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছিল না। সাথে সাইরাও গায়েব। এক অদ্ভুত অস্বস্তিতে হাঁসফাঁস করছিল অনু। গতরাতে সেই রহস্যময় কথাগুলো মনের ভেতরে বিষের মতো চারা দিয়ে উঠছিল। খুব ভয় করছিল তখন। সৌর্যকে খুঁজতে খুঁজতে অনু বাড়ির এক নির্জন কোণায় চলে এলো। হঠাৎ করেই সেখানে উপস্থিত হলেন ইস্তিয়াক। ওনার চাহনি আর হাসিতে অন্যদিনের মতো স্বাভাবিকতা ছিল না। ইস্তিয়াক অনুর দিকে তাকিয়ে অদ্ভুত এক মায়াবী হাসি হাসলেন। অনু সৌজন্য বশত তাকে সালাম দিল। তখন একবারের জন্য সে বুঝতে পারেনি জীবনের এই মুহূর্তটি এক ভয়াবহ কালবৈশাখী ঝড় হয়ে তার সাজানো স্বপ্নগুলোকে তছনছ করে দেবে। অনু কিছুটা জড়তা নিয়েই বলল, কেমন আছেন ইসিয়াক ভাইয়া? থুরি উফ, পারি না। এই দুই সম্পর্কে টানাপোড়েনের আপনাকে সম্বোধন করতে গিয়ে না বড্ড গুলিয়ে ফেলি আমি। ইস্তিয়াক লন থেকে একটা টকটকে রক্তলাল গোলাপ ছিঁড়ে নিলেন। তারপর অনুর দিকে তাকিয়ে খুব নরম সুরেই বললেন, তোমার যা ইচ্ছে তাই বলে ডাকতে পারো আমাকে অনু, এতে কোনো সমস্যা নেই। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। মনে হচ্ছে আজ তো একটা নীল দুপুর আকাশ থেকে নেমে এসেছে। তবে অনু, সাজের মধ্যে ছোট্ট একটা জিনিস বড্ড মিসিং লাগছে। অনু ভ্রুকুচকে ওনার দিকে তাকালো। মিসিং? কি মিসিং? ইস্তিয়াক হাতের গোলাপটার দিকে তাকিয়ে বললেন, শাড়ি পরেছো, খোপাও করেছো, কিন্তু তাতে কোনো ফুল নেই। ব্যাপারটা বড্ড বেমানান লাগছে। এই লাল গোলাপটা তোমার খোপায় থাকলে সাজটা পূর্ণতা পেত। অনু অবাক হয়ে মৃদু হেসে বলল, আসলে আমি তাড়াহুড়োতে ফুল লাগাতে ভুলে গিয়েছিলাম। আপনার মেয়েদের সাজগোজের ব্যাপারে এমন দক্ষতা দেখে বেশ ভালো লাগলো আমার। আমার নিঝুম আপুটা তো ভীষণ লাকি। শেষ কথাটা অনু খুব নিচু স্বরে বলল। ইস্তিয়াক বোধহয় শুনতে পাননি। তিনি ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কিছু কি বলবে? না তো, দিন ফুলটা আমায় দিন, আমি লাগিয়ে নিয়েছি। এখানে আয়না নেই, লাগবে কিভাবে? তুমি চাইলে লাগিয়ে দিচ্ছি, যদি তুমি অস্বস্তি বোধ না করো। আমি লাগিয়ে দিই অনু, ফুলটা তোমার খোপায় গুজে দিই। ওনার শেষের কথাটা ভীষণ অদ্ভুত লেগেছিল। কেমন যেন এক ঘোর লাগা কণ্ঠ ছিল ওনার। ইস্তিয়াক ওনার কথা শেষ করার আগেই খোপায় ফুলটা ছোঁয়াতে এলেন। অনুর উত্তরের অপেক্ষা করলেন না তিনি। অনু কিছুটা অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে গেল, বাধা দিয়ে বলল, না ভাই, আমি পারবো, আমায় দিন প্লিজ। কিন্তু ইস্তিয়াক শুনলেন না। এক প্রকার অধিকার খাটিয়ে জোর করে ফুলটা গুজে দিতে শুরু করলেন। আর ঠিক সেই সময় ফুলের পাপড়িতে থাকা একটা সূক্ষ্ম ময়লা ছিটকে এসে অনুর চোখে ঢুকলো। আহ! ইস্তিয়াক অস্থির হয়ে উঠলেন। অনু, চোখে কিছু গেছে? বলেই তিনি অনুর গালে হাত রেখে তার চোখে ফু দিয়ে ময়লা বের করার চেষ্টা করতে লাগলেন। এক তীব্র অস্বস্তি অনুকে গ্রাস করলো। সে ইস্তিয়াককে সরানোর জন্য দুপা পিছিয়ে যেতেই হঠাৎ সেই মহাপ্রলয় ঘটল। এক আকাশ সমান শক্তি নিয়ে একটা পাঞ্চ এসে পড়লো ইস্তিয়াকের চোয়ালে।
তিনি টাল সামলাতে না পেরে ছিটকে দূরে পড়ে গেলেন। অনু পাশ ফিরতে দেখলো সূর্য দাঁড়িয়ে আছেন। ওনার সারা শরীর রাগে থরথর করে কাঁপছে। ওনার চোখ দুটো তখন আগুনের গোলার মতো জ্বলছিল। ওনার সেই বিধ্বংসী রূপ দেখে অনু আর্তনাদ করে উঠল। সূর্য ভাই, তুমি যা ভাবছো একদম তেমন কিছু নয়। আমরা শুধু চুপ, একদম চুপ। এখানে লোকচক্ষুর আড়ালে কি করছিস তোরা? বাড়ির লোক যখন ভেতরও ব্যস্ত, তোরা এখানে এতটা ঘনিষ্ঠ হয়ে কি করছিস? সূর্য অনুর দিকে এগিয়ে আসতে সে ভয় পেছাতে পেছাতে একটা গাছের কাণ্ডের সাথে ঠেকে গেল। তিনি হাত তুলতেই অনু চোখ বন্ধ করে ফেললো। সে ভাবলো এই বুঝি কষে একটা চর গালে পড়বে, কিন্তু চর পড়লো না, ঘটলো অন্য কিছু। তিনি উন্মাদের মতো অনুর চুলে সেই গোলাপটা টেনে ছিঁড়তে শুরু করলেন। খোপায় ক্লিপ দিয়ে আটকানো ছিল বলে ফুলটা খুলতে গিয়ে অনুর মাথার চুল ছিঁড়ে আসার উপক্রম হলো। সে ব্যথায় কুকিয়ে উঠেই বলল, ব্যথা লাগছে তো সূর্য ভাই, ছাড়ো। তোর ব্যথার চেয়ে আমার অন্তরে বেশি জ্বলন হচ্ছে অনু। খোপা কেন করেছিস তুই? হ্যাঁ, আর খোপা করলেই ফুল কেন দিতে হবে? কার জন্য এই সাজ? অনু অস্ফুট স্বরে শুধু বলতে চাইলো যে ইস্তিয়াক তাকে ফুলটা দিতে বলেছিলেন, কিন্তু গলা দিয়ে স্বর বের হলো না। সূর্য উন্মাদনায় মত্ত ছিলেন। সেদিন যখন জিজ্ঞেস করেছিলাম ইশতিয়াকের সাথে তোর কি চলছে, আমায় মিথ্যে বলেছিলি। আর আজ এখানে দাঁড়িয়ে এসব করছিস। যদি সেদিন সত্যিটা বলে দিতিস, তবে আমি নিজেই দায়িত্ব নিয়ে তোদের বিয়ে দিয়ে দিতাম। এভাবে চোরের মতো বাড়ির আড়ালে এসব করার প্রয়োজন ছিল না। সূর্য ফুলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে অনুর দুই বাহু শক্ত করে চেপে ধরলেন। ওনার কণ্ঠস্বরে এক অদ্ভুত হাহাকার আর অভিমান। তিনি অনুকে সজোরে ঝাঁকাতে লাগলেন। আয় অনু, আমার দিকে তাকা। সত্যি করে বল, তুই কি ইশতিয়াককে ভালোবাসিস? বল, একবার মুখ ফুটে বল। ওনার হাতের চাপে অনু ব্যথায় আরো জোরে কেঁদে ফেলল। সূর্যের চোখে তখন অবিশ্বাসের ছাপ। সে জানে দূর থেকে ওভাবে তাদের দেখে অন্য কিছু ভাবাটা খুব একটা অস্বাভাবিক ছিল না, কিন্তু আবেগী মন তো আর যুক্তি মানে না। সূর্য কি তাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারলেন না? হ্যাঁ, অনু কখনো ভালোবাসি বলেনি, তাও কি তিনি তার চোখে ব্যাকুলতা দেখেননি? তার চারপাশে অনুর ছায়ার মতো ঘুরঘুর করাটাকে কোনোদিনও তার নজরে আসেনি? অনুর অপরিপক্ক মন তখন অভিমানে টইটম্বুর ছিল। অথচ সে এটা ভাবেনি যে মানুষটা তাকে সবসময় সকল পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখতেন। তার কাছ থেকে আসা এই রিয়্যাক্ট তো কেবল সে হিংসে আর তীব্র অধিকার বোধের বহিঃপ্রকাশ। অপরিপক্ক মন সেদিন সত্যটা বুঝতে চায়নি। সে কেবল ওনার এই রুদ্র রূপটাই দেখেছিল। সূর্য উন্মাদের মতো প্রশ্ন করতে লাগলেন, একবার বল না প্লিজ, যা দেখলাম সব মিথ্যে। হে অনু, একবার বল। আমি যা দেখেছি 1 সেকেন্ডে সব ভুলে যাব। শুধু তুই একবার বল। ইস্তিয়াক পেছন থেকে চড়া গলায় বলে উঠলেন, সূর্য, কি করছিস তুই? মেয়েটা ব্যথা পাচ্ছে। তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। সূর্য তার দিকে না তাকিয়ে বললেন, ও ব্যথা পেলে আমি বুঝে নেব, তোকে বুঝতে হবে না। তুই শিক্ষক হয়ে নিজের ছাত্রীর সাথে নির্জনে কি করছিস? অতিথি হয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতে বাড়ির মেয়েদের দিকে বদনজর দিতে শুরু করেছিস, তো একটা বাচ্চার মতো মেয়ের দিকে। হে মেয়ের তো এখন 18তে পাও পড়েনি, তার সাথে নির্লজ্জের মতো ঘনিষ্ঠ হতে তোর বাড়ল না? এবার ওনার দিকে তাকিয়ে সূর্য অদ্ভুত গলায় বললেন, আর তুই, আমার এতদিনের সব প্রচেষ্টা তুই মুহূর্তেই শেষ করে দিল অনু। আমার তেল তেল করে আগলে রাখা বিশ্বাসগুলো নিভিয়ে দিলে। আমার বাচ্চার শেষ আশাটুকুও কেড়ে নিলে তুই। ওনার চোখে এক গভীর হাহাকার ছিল, যা ওনার কলিজা ছিঁড়ে দিচ্ছিল। ইস্তিয়াক এবার জোর করে সূর্যের হাত থেকে অনুকে ছাড়িয়ে আনলেন। সেই মুহূর্তে ইস্তিয়াকের ওপর অনুর ভীষণ রাগ হলো। সব অশান্তির মূলে তো উনি, কিন্তু সূর্যের পরের কথাটা অনুকে স্তব্ধ করে দিল। কতদিন ধরে চলছে এই সম্পর্ক? কতদিন ধরে আমার চোখের সামনে আমাকে বোকা বানিয়ে এসব করে যাচ্ছিস তোরা? আমি কি এতটা অন্ধ ছিলাম? তুই কি জানিস না অনু এবারের সম্মানের কতটা অংশ জুড়ে আছে? একজন রুচিশীল মানুষের কি মানায় এভাবে আড়ালে আবডালে ছোট্ট একটা মেয়ের মন নিয়ে খেলা করা? ইস্তিয়াক চিৎকার করে উঠলেন। মুখ সামলে কথা বল সূর্য। সূর্য অনুকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েই বললেন, সোজা ঘরে যাবি। আজ এখানের এক মুহূর্ত যদি তোকে দেখি, তবে তোকে জ্যান্ত কবর দিয়ে দেব। অনু সেদিন প্রচন্ড জেদ চেপে গেল। সূর্য সব করতে পারে না, সে কিছু না করলেও দোষ। অনুর মনের ভেতর তখন বিষাক্ত সব চিন্তা বিষধর সাপের মতো ফনা তুলছিল। সে ভাবলো নিশ্চয়ই এতক্ষণ সূর্য সায়রা আপুর সাথেই ছিলেন।
সেই দিন তো কেমন পঞ্চমুখ হয়ে ওনার প্রশংসা করছিলেন। আজও হয়তো লোকচক্ষুর আড়ালেই সেসবই চলছিল। গত রাতের রহস্যময় কথাগুলো মুহূর্তেই তীরের মতো তার বুকে বিঁধতে শুরু করলো। হিংসে আর অভিমানে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। অনু গলার স্বর সপ্তমে চড়িয়ে চেঁচিয়ে বলল, তোমার কথা মতো সবকিছু কেন করব আমি? আমি কোত্থাও যাব না। তুমি তো এতক্ষণ সায়রাপুর সাথেই ছিলে, তার প্রশংসায় মেতেছিলে। কি মনে হয় আমি জানি না? তুমি যখন সায়রা আপুর সাথে হাসাহাসি করো তখন দোষ হয় না, আর অন্য কেউ আমার সাথে কথা বললে একটু প্রশংসা করলে তোমার গায়ে জ্বালা ধরে যায় কেন? হ্যাঁ, সূর্য অনুর দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অনু থামলো না, অভিমানে অন্ধ হয়ে বলে চলল। তার শেষ কথাটা শেষ হওয়ার আগেই বাতাসের বেগে একটা বলিষ্ঠ হাত আছড়ে পড়ল তার গালে। সজোরে এক চড় খেয়ে অনু স্তব্ধ হয়ে গেল। চোখের জল টলমল করছিল। ওই নিষ্ঠুর মানুষটার দিকে তাকিয়ে সে যন্ত্রণায় কুঁকড়ে গেল। সূর্য রাগে উন্মাদের মতো চিৎকার করে ওঠেন, চুপ থাকতে বলেছি না তোকে? একদম চুপ। ঘরে যেতে বলেছি তোকে। ঘরে যা। বলেই সূর্য অনুকে সজোরে এক ধাক্কা দিলেন। অনু ভারসাম্য হারিয়ে লনের ওপর ছিটকে পড়ে গেল। হাতের তালু ঘষা খেয়ে ছাল উঠে গেল, চামড়া চিরে রক্তবিন্দু উকি দিল। ইস্তিয়াক এবার আর স্থির থাকতে পারলেন না। তিনি হন্তদন্ত হয়ে এসে সূর্যের শার্টের কলার চেপে ধরলেন। পাগল হয়ে গেছিস তুই সূর্য? একটা মেয়ের গায়ে এইভাবে কেউ হাত তোলে, এইভাবে ধাক্কা মারে? সূর্য কম যান না, তিনি পাল্টা ইস্তিয়াকে কলার চেপে ধরলেন। ওনাদের বন্ধুদের মধ্যে যারা এতক্ষণ পরিস্থিতি বোঝার জন্য একটু দূরে দাঁড়িয়ে ছিল, তারা এবার অবস্থা বেগতিক দেখে সবাই ছুটে এলো। সূর্য দাঁতে দাঁত চেপে হুংকার দিয়েই বললেন, ওর ওপর আমার অধিকার কতটুকু সেটা তুই আর কয়েকটা বছর পরেই বুঝতে পারবি। ওর ওপর শুধু আমি হাত কেন, প্রয়োজনে ওকে মেরে ফেলার অধিকারও আমার আছে। খবরদার ইশতিয়াক, অনুর নাম তোর মুখে আর একবারও নেবে না। আমি ওকে শুধু ফুল দিচ্ছিলাম আর কিছুই না। ওর চোখের ময়লা পড়েছিল বলে ফু দিচ্ছিলাম। এর বেশি কিছুই নেই আমাদের মধ্যে। তুই বড্ড ছোট মনের মানুষ সূর্য। সূর্যের ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। তিনি ইস্তিয়াকের শার্টের কলারটা আরো শক্ত করে ধরলেন। ওনার চোখে তখন যে অবিশ্বাস আর ঘৃণা ছিল তা অনুর আত্মসম্মানে প্রলয় ঘটিয়ে দিয়েছিল। যাকে সে পাগলের মতো ভালোবাসে, সে মানুষটা কিভাবে ভাবলেন যে সে অন্য কোনো পুরুষের সাথে আড়ালে এসে প্রেমে মজেছে? রাগ, ঘৃণা আর অপমান সব একসাথে মিশে তার দম বন্ধ হয়ে আসছিল। অনু সেখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। দৌড়ে চলে যেতে উদ্যত হতেই পেছন থেকে ইস্তিয়াকের একটা বাক্য আর তার পা থামিয়ে দিল। পিঠের উপর যেন কেউ গরম জল ঢেলে দিল। সে পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল। ইস্তিয়াক সূর্যের চোখের দিকে তাকিয়েই বললেন, জীবনে প্রথমবার তোর কাছে একটা আবদার রাখলাম সূর্য। অনুকে আমায় দিয়ে দে না, ও আমার কাছে ভালো থাকবে। ইস্তিয়াকের কলার ধরে রাখা সূর্যের হাতটা মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে তিনি ইস্তিয়াকের দিকে চাইলেন। তারপর একবার পেছনে ফিরে অনুর দিকে তাকালেন। হয়তো তিনি দেখতে চাইলেন এই প্রস্তাব শুনে অনুর চোখে কোনো খুশির ঝিলিক দেখা যায় কিনা, কিন্তু অনু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না। সত্যি বলতে ইস্তিয়াকের মুখে এমন কথা শুনে সে এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তার ভালোবাসার মানুষের সামনেই অন্য একজন পুরুষ তাকে আবদার হিসেবে চাইছে। এর চেয়ে বড় লাঞ্ছনা কি হতে পারে? সূর্য আবারও ক্ষিপ্ত হয়ে উঠলেন। এমন কথা শোনার জন্য তিনি বিন্দু মাত্র প্রস্তুত ছিলেন না। নিজেকে সামলাতে না পেরে তিনি সপাটে এক ঘুষি বসিয়ে দিলেন ইস্তিয়াকের মুখে। বন্ধুরা সূর্যকে টেনে ধরল। সূর্য পাগলের মতো চেঁচিয়ে বললেন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ। আর কোনোদিন যেন এই বাড়ির আশেপাশে তোকে না দেখি। যদি কোনোদিন অনুর ধারে কাছেও আসিস, তবে তোকে আমি... যাবো, ওর আশেপাশে তো যাবই। প্রয়োজনে বিয়ে করে ওকে ঘরে নিয়ে যাব। তোর পরিবারের সবার সম্মতিতেই ওকে আমি নেব। পারলে আটকাস। সায়েম সূর্যকে ধরে রেখে অবাক হয়ে বললেন, ইশতিয়াক, সূর্যের ব্যাপারে সবকিছু জানার পরেও এসব কি বলছিস তুই? কিন্তু ইস্তিয়াক আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে চলে গেলেন। সূর্য পেছন থেকে চিৎকার করে বললেন, সেটা কখনই হবে না, অন্তত আমি বেঁচে থাকতে না। সাইরা দূরে দাঁড়িয়ে সব দেখে একদম হতভম্ব হয়ে গেছেন। হয়তো শব্দ পেয়ে কাউকে খুঁজতে এসে এই দৃশ্য দেখে তিনি স্থবির হয়ে গেছেন। তিনি মনে মনে ভাবছিলেন, নিজের কাজিনকে একটা ফুল দেওয়ার অপরাধে বন্ধুর গায়ে এভাবে হাত তুললো। বাংলাদেশের কাজিনটা কি এতটাই পজিটিভ হয়? অনু আর এক মুহূর্ত দাঁড়ালো না, সরাসরি রুমে চলে এসে দরজা বন্ধ করে দিল।
একদিকে ইস্তিয়াকের ওপর চরম ঘৃণা আর অন্যদিকে সূর্যের ওপর পাহাড় সমান রাগ। যে মানুষটা তাকে আগলে রাখবে বলে জানতো, আজ সেই মানুষটা তার গায়ে হাত তুললো। যে বাবা তাকে সহ্য করতে পারে না, সেও তো কোনোদিন তার উপর এভাবে হাত তোলেনি। বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল তার। কিছুক্ষণ পর দরজায় করাঘাত শুনতে পেল সে। সূর্য বাইরে দাঁড়িয়ে সামনেই কড়া নাড়ছেন। অনু, হ্যাঁ অনু, দরজা খোল। তিনি সমান তালে কড়া নেড়ে যাচ্ছেন, কিন্তু ভেতর থেকে অনু কোনো সাড়া দিল না। সে কি এতটাই ফেলনা ওনার কাছে? উনি মারবেন, অপমান করবেন, আর ডাকলেই কি সে সব ভুলে দরজা খুলে দেবে? বিছানার কোণে চুপটি করে বসে অনুর টুকরে কাটতে লাগলো। আজ সূর্য যা করেছেন তা তার সব বিশ্বাসের প্রসাদ ধুলোয় মিশিয়ে দিয়েছেন। অনু, লক্ষ্মীটি, দরজা খোল। মাথা ঠিক ছিল না আমার। তুই শুধু একটা বার বল, তোর সাথে ইশতিয়াকের কিছু নেই? প্লিজ অনু, দরজা খোল। প্রতিবার সূর্য ডাকলে অনু নির্লজ্জের মতো ছুটে যায়, কিন্তু সেদিন তার অভিমান সে অন্ধ ভালোবাসাকে হারিয়ে দিয়েছিল। সে দরজা খুলল না। অনু, হে অনু, দরজা খোল। দরজার ওপাশে দাঁড়িয়ে সমান তালে কড়া নেড়ে যাচ্ছিলেন সূর্য। ওনার কণ্ঠস্বরে এক অদ্ভুত অস্থিরতা, কিন্তু অনুর ভেতরটা তখন পাথরের মতো জমে গেছে। সে কোনো সাড়া দিল না। বিছানার এক কোণে হাঁটুতে মুখ গুজে ডুকরে কাঁদছিল অনু। আজ সূর্য তার সাথে যা করেছেন তা তার কল্পনাতেও ছিল না কোনোদিনও। যে মানুষটা তাকে আগলে রাখবে বলে জানতো, আজ সে তার গায়ে হাত তুললো। এমনকি বাবা, যে তাকে সহ্য করতে পারেন না, তিনিও কোনোদিন তার উপর এভাবে হাত তোলেননি। উচ্চস্বরে বকা তো দূরের কথা, অথচ আজ সূর্য তার গায়ে হাত তুললেন। শুধু তাই নয়, চুলের মুঠি ধরে ফুলটা ছিঁড়ে ফেললেন। তার অপমান কি সূর্যের কাছে এতটাই সস্তা? প্রতিবার সূর্য ডাকলেই অনু নির্লজ্জের মতো সব ভুলে তার কাছে ছুটে যায়। কিন্তু সেদিন অনুর অভিমান তার সে অন্ধ ভালোবাসাকে ছাপিয়ে গিয়েছিল। সেদিন সে দরজা খুলল না। ওপাশ থেকে সূর্যের গলার স্বর কিছুটা নরম হলো। অনু, লক্ষ্মীটি, দরজা খোল। মাথা ঠিক ছিল না আমার। তুই শুধু একটা বার বল, তোর সাথে ইশতিয়াকের কিছু নেই? প্লিজ দরজা খোল অনু। কিন্তু এক মুহূর্ত যেতে না যেতেই সূর্যের ভেতরে সেই দাহ রূপটা আবারও জেগে উঠল। তিনি গর্জে উঠলেন। তুই দরজা খুলবি না, নাকি আমি ভেঙে ভেতরে আসবো? হইচই শুনে বাড়ির সবাই ছুটে এলেন। বড়মা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সূর্য? কেন চিল্লাচিল্লি করছিস? কি হবে আম্মু? ওকে দরজা খুলতে পারো, নাহলে আজ খুব খারাপ হয়ে যাবে। ছোট কাকিমণি দরজায় টোকা দিয়ে বললেন, হঠাৎ দরজা কেন বন্ধ করেছে ও? ওরু তো এমন মেয়ে নয়। এই অনু, দরজা খোল তো মা। বড় চাচু সূর্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই ওকে কি বলেছিস যে ও আজ দরজায় আটকে বসে আছে? যে মেয়ে তোর ডাক শোনার সাথে সাথেই সব কিছু ছেড়ে ছুটে আসে, সে আজ তোমার মুখের উপর দরজা বন্ধ করলো কেন? সূর্য রাগে ফেটে পড়লেন। সবসময় কেন তোমরা আমার দোষী খোঁজো? তোমাদের বাড়ির গণধর মেয়ে কি করেছে সেটা দেখেছ? ইশতিয়াকর কলেজের লেকচারার হয়ে কোন রাইটে ও ওকে ওভাবে স্পর্শ করে? তখন তো দিব্যি হেসে কথা বলছিল। এখন মহারানী দরজা আটকে বসে আছেন। খুলবি না তো? খুলিস না, থাকো ভাবে, আমিও আর আসবো না। সূর্য রাগে গজগজ করতে করতে করিডোর দিয়ে যাওয়ার পথে যা পেলেন, লাঠি দিয়ে সবকিছু ভেঙে তছনছ করে দিলেন। সে বিকট শব্দে রুমের ভেতর বসে অনু শিউরে উঠল। সবাই তাকে ডাকাডাকি করলো, কিন্তু অনু শুধু ভেতর থেকে ধরা গলায় বলল, কিছুক্ষণ আমায় একা থাকতে দাও প্লিজ। বড় মা, কাকিমণি আর চাচুরা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। রুকাইয়া আপুর বিদায় অনুষ্ঠান শুরু হলো। আপু কয়েকবার এসে ডাকলেন, অনু দরজা না খুলেই বলে দিল যে পরে দেখা করবে। ভেতর থেকে দরজাটা যেন আজ অনুর হৃদয়ের দরজার মতোই শক্ত করে খিলেতে দিয়েছে। রাত বাড়তে লাগলো, খিদেই পেট ছুঁই ছুঁই করছে। কয়েকবার বড় মায়ের কাকিমণি খাবার নিয়ে আসলো। অনু জেদের বসে বলল সে পেট ভরা, সে আর খাবে না। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। রাগ যে তার ঘৃণার কাছে হয়তো হার মানে না, কিন্তু খিদের কাছে শরীর বড্ড অসহায় হয়ে পড়ে। তবু জেদ বজায় রাখতে তার সে অস্থিরতা কাটাতে অনু ভাবল ছাদে যাবে। আকাশের চাঁদটার সাথে না বলা কথাগুলো ভাগ করে নেবে। পা টিপে টিপে ছাদে এলো ঠিকই, কিন্তু পা আর সামনে এগোলো না। ছাদের চিলেকোঠার পাশে বসা দুজনকে দেখে অনু পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল। সূর্য আর সায়রা। সায়রা একমনে সূর্যের দিকে তাকিয়ে আছেন। সূর্য আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে আছেন, আর তার পাশেই নিঝুম বসে সূর্যের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। নিশ্চয়ই রাগের মাথায় কোথাও আঘাত করে সূর্য হাত ফাটিয়েছে। সায়রা কিছু একটা বলতেই পাশে দাঁড়ানো রাফি খিলখিল করে হেসে উঠল।
এমনকি নিঝুমও হাসলো। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সূর্যের ঠোঁটের কোণেও হাসির রেখা ফুটে উঠল। অনুর হৃৎপিণ্ডটা যেন কেউ জ্বলন্ত কয়লার ওপর চেপে ধরল। এই পরিবার, এই মানুষগুলো তো সব অনুর ছিল, তবে আজ একজন পরদেশি মেয়ে এসে কিভাবে তাদের সবাইকে আপন করে নিল? কিভাবে সে সূর্যের ঠোঁটের হাসি ফোটালো? যে সূর্য এই কিছুক্ষণ আগে অনুর ওপর তাণ্ডব চালিয়েছেন, যে মানুষটা অনুর সামান্য একটু কষ্ট দেখলে পাগল হয়ে যেতেন, তিনি আজ জানেন অনু না খেয়ে আছে, কাঁদছে, তবু তিনি এখানে এত সুন্দরভাবে হাসছেন। এটা কি সেই চিরচেনা গম্ভীর সূর্য? না তো, তিনি তো এভাবে সবার সাথে হাসেন না। তিনি তো সহজে ছাদে আসেন না। যতটুকু আসতেন তা কেবল অনুর জোড়াজড়িতে। তবে আজ কার জন্য এসেছেন? সায়রার জন্য? অনু খেয়ালই করেনি নিঝুম কখন ব্যান্ডেজ করা শেষ করে সিঁড়ির দিকে এগিয়ে এসেছে। সে ঘোরের মধ্যে এক পা পিছিয়ে যেতেই নিঝুম অনুর হাত শক্ত করে ধরে ফেলল। নিঝুম বেশ উত্তেজিত হয়ে বলল, বোকামে, কি করছিস তুই? ওভাবে বেখেয়ালি কেউ হাঁটে? যা হোক, অবশেষে দরজা খুললি তাহলে। আমি তো ভেবেছিলাম আজ আর বেরই হবি না। তুই তো একা ছাদে আসতে ভয় পাস, তাহলে আজ কিভাবে আসলি? নিঝুম এক নাগাড়ে কথা বলে যাচ্ছিল। জোছনার আলোয় নিঝুম অনুর মুখের দিকে তাকাতেই থেমে গেল। দেখলো অনু নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। অনুর সেই বিধ্বস্ত এবং এলোমেলো চেহারা দেখে নিঝুম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। ও থেকে সূর্য তাদের গলার আওয়াজ পেয়ে আর চোখে অনুর দিকে একবার তাকালেন। সে চাউনিতে গভীর মায়া ছিল নাকি একটা সবহেলা তা বোঝার শক্তি তখন অনুর ছিল না। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। গলা ধরে আসছিল তার, কোনো মতে ফিসফিস করে বলল, ওদের দুজনকে দেখতে কি দারুণ লাগছে, তাই না রে আপু? সূর্য ভাই সায়রা আপুর সাথে কি সুন্দর করে হাসলো। কই আমার সাথে তো কখনো এমন করে হাসে না। আমাকে কেন কেউ ভালোবাসে না রে? আমি কি সত্যিই অলক্ষী? মা আমায় জন্ম দিতে গিয়ে মারা গেছে বলে বাবা আমায় ঘৃণা করে। আমি কি তবে ভালোবাসার যোগ্য নই আপু? নিঝুম সাথে সাথে অনুকে জড়িয়ে ধরল। গভীর মমতায় আগলে নিয়েই বলল, চুপ কর পাগল। কে বলেছে তোকে কেউ ভালোবাসে না? তুই তো আল্লাহর দেওয়া রহমত। এসব বাজে কথা আর বলবি না। তাছাড়া তুই যেমনটা ভাবছিস তেমনটা না। সূর্য ভাই যে তোর জন্য কতক্ষণ অস্থির হয়ে তোর দরজায় দাঁড়িয়েছিল, তা যদি জানতি তাহলে এসব বলতি না। যদি কেউ ভালো নাও বাসে, আমি তো তোকে অনেক ভালোবাসি। চল নিচে চল। বড় মা তোর চিন্তায় অস্থির। ওনার কোমরের ব্যথাটা আবার উঠেছে। আমায় বলে গেছে তুই বের হলেই যেন ওনাকে ডাকি। অনু মাথা নাড়ল। ডাকতে হবে না আপু। বড় মায়ের কোমরে ব্যথা, আমার জন্য তিনি আরো কষ্ট পাক, এটা আমি চাই না। নিঝুম বিরক্তি নিয়েই বলল, এতটা যদি বুঝতার হবি তবে তুচ্ছ কারণেই দরজা বন্ধ করে বাড়ির সবাইকে কেন ভোগালি? আজ কেউ তোর জন্য ঠিক মতো খাইনি। একটু ম্যাচুরিটি আন এবার নিজের মধ্যে। চল নিচে চল। নিঝুম অনুকে জোর করে নিচে নিয়ে গেল। ডাইনিং টেবিলে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। খাবারের প্রতি প্রতি গ্রাস যেন অনুর গলায় বিষের মতো আটকে যাচ্ছিল। নিঝুম খেতে খেতেই বলল, দাদু তোর সাথে কথা বলতে চান। তুই খাওয়ার পর একবার দাদুর ঘরে যাস। তোকে নিয়ে চিন্তায় বুড়ো মানুষটা এখনো ঘুমায়নি। নিঝুম হঠাৎ আমতামতা করে বলল, অনু, প্লিজ খারাপ ভাবিস না। একটা কথা জিজ্ঞেস করি, তোর আর ইস্তিয়াক ভাইয়ার মধ্যে কি সত্যি? অনু নিঝুমের দিকে তাকালো। সে জানতো প্রশ্নটা ইস্তিয়াককে নিয়েই হবে, কিন্তু তখন অনুর মনে কেবল একটা ভাবনাই রাজত্ব করছিল, যা তা কেবল তারই হতে হবে। ভালোবাসা যদি দহন হয় তবে সে সেই আগুনেই পুড়তে রাজি। যে নারী একবার কোনো পুরুষের মায়ায় পড়ে যায়, সে বুঝে যায় ভালোবাসা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। অনু শুধু মনে হচ্ছিল সূর্য শুধু তার, সে তাকে অন্য কারো হতে দেবে না, কারণ এই সত্যটা তার হাড়ের মজ্জায় মিশে গেছে। প্রেম তো অস্তিত্বের দহন, যেখানে স্বার্থের মৃত্যুতে ঘটে অনুরাগের নবজন্ম। নশ্বর দেহের মায়া ছাপিয়ে এ হৃদয় মিশে যেতে চায় প্রিয়র অস্তিত্বের গভীরে, যে ত্যাগের মাঝেও ভালোবাসার সার্থকতা খুঁজে পায়। বিরাগ বা অবহেলা তার কাছে কেবলই তুচ্ছ ধূলিকণা। অনু হঠাৎ খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। নিঝুমের বিস্মিত চাহনি উপেক্ষা করে সোজা ছুটে গেল দাদুর ঘরের দিকে। নিঝুম পেছন থেকে ডাকলো, কিন্তু অনু থামলো না। তার লোকলজ্জা, ভয় সেদিন সব যেন কর্পূরের মতো উড়ে গেল। লোকে বলে প্রেমে পড়ে যদি কেউ বেহায়া না হয় তবে সে প্রেম না। অনু সেদিন সব লজ্জা শরম বিসর্জন দিয়ে বেহায়া হয়ে গিয়েছিল। হয়তো একেই বলে বয়সের দোষ। দাদুর সামনে গিয়ে অনু একদম সোজাসুজি বলল, দাদু, আমার সূর্য ভাইকে চাই।
ওনাকে আমায় দিয়ে দাও না। দাদু আকাশ থেকে পড়লেন, চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, কি বলছো এসব দাদু ভাই? সূর্যকে দিয়ে দেব মানে? আমি সূর্য ভাইকে ভালোবাসি দাদু, ভীষণ ভালোবাসি। দাদুর মুখে যে বিস্ময় আর বিভ্রান্তি ফুটে উঠেছিল তা দেখে অনু দমে গেল না। দাদু গলার স্বর উঁচিয়ে বললেন, অনু, সূর্য তোমার বড় চাচার ছেলে, তোমার আপন চাচাতো ভাই, তাকে নিয়ে এসব কি নির্লজ্জ কথা বলছো? নিজ পরিবারের মধ্যে এসব প্রেম ভালোবাসা আমাদের পরিবারে নিষিদ্ধ, তাকে তুমি জানো না? আর সূর্য তোমার থেকে কত বড় সেটা কি একবার ভেবে দেখেছ? বয়সের এই বিশাল ব্যবধান সত্ত্বেও তুমি কিভাবে ওর প্রতি এমন দুর্বলতা পোষণ করো? অনু জেদের স্বরে বলল, দাদু, ভালোবাসা তো সম্পর্ক আর বয়স দেখে হয় না। আমি জানি আমাদের পরিবারের মধ্যে কাজিন বিয়ে অ্যালাউড না, কিন্তু আমার জন্য এই নিয়মটা একবার পাল্টে দাও না দাদু। সূর্য ভাই আমার চেয়ে বয়সে বড় হলেও আমার কিচ্ছু যায় আসে না। দাদু দীর্ঘশ্বাস ফেলে বুঝিয়ে বললেন, আমি জানি এটা তোমার দোষ নয়, এটা তোমার বয়সের দোষ। এই বয়সে এমন আবেগ হয়, মোহ জাগে। কিছুদিন তোর সব কেটে যাবে, তখন মনে হবে তুমি ভুল করেছ। সূর্যকে তখন আর ভালো লাগবে না, এটাই বাস্তবতা। দাদুর কথা শুনে অনুর ভেতরটা জ্বলে উঠল। মোহ, সূর্যের প্রতি তার টান মোহ। সূর্য অনুর কাছে কোনো সাময়িক মোহ নন, তিনি তার নিঃশ্বাস। তারা কি জানে এই মানুষটা ছাড়া অনুর পৃথিবী কতটা অন্ধকার? অনু দাদুর পা জড়িয়ে ধরতে গেলে তিনি হকচকে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। অনু কান্নায় ভেঙে পড়ে বলল, আমি সূর্য ভাইকে চাই দাদু, ওটা কোনো মোহ নয়। আমি ওনাকে হারিয়ে ফেলে মরে যাব দাদু। সায়রা আপু ওনাকে নিয়ে নেবে, আমি ওদের একসাথে দেখতে পারবো না দাদু। আমাকে বাঁচাও দাদু। দাদু বোধহয় অনুর পাগলামি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। অনুর চোখের জল দাদুকে দুর্বল করে দিল। তিনি অবাক হয়ে নরম স্বরে বললেন, সায়রা কেন সূর্যকে কেড়ে নেবে? কি বলছো এসব? আমি তোমার কথার কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে তোমার যে আজকে এমন আচরণ করছো? অনু ডুকরে কেঁদে বলল, আমি জানি না দাদু, আমি কি করছি কি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার ওনাকে চাই। দাদু কিছুক্ষণ চুপ থেকেই বললেন, থামো দাদু ভাই, আমি দেখছি কি করা যায়। দাদু, তুমি প্লিজ ওনাকে বলো না যে আমি তোমায় এসব বলেছি, তাহলে উনি আমায় আরো ঘৃণা করবেন। ঠিক আছে, বলবো না। তুমি এখন রুমে যাও। দাদু অনুকে রুমে পাঠিয়ে দিলেন। তারপর সূর্য সহ বাড়ির সব বড়দের নিয়ে এক জরুরি বৈঠকে বসলেন। দাদু সে রাতে অনু সব কথা নিজের মনে চেপে রেখে পরিস্থিতির গুরুত্ব বুঝে সবাইকে ডেকে বললেন, আমি অনুর সাথে সূর্যের বিয়ে দিতে চাই। দাদুর কথা সকলেই স্তব্ধ হয়ে গেল। পুরো ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। দাদু নিজের যুক্তি দিয়েই বললেন, আমি চাই বাড়ির মেয়ে সারা জীবন এই বাড়িতেই থাকুক। ও ছোটবেলা থেকেই নিজের বাবার কাছেই অনেক অবহেলিত হয়েছে। আমি চাই না নতুন কোনো পরিবারে গিয়ে ও আবারও অবহেলার শিকার হোক। আমার এই সিদ্ধান্তে তোমাদের কারোর কি কোনো আপত্তি আছে? সূর্য সেদিন বজ্রহাতের মতো চমকে গিয়েছিল। সে তো চেয়েছিল আগে অনুর মনের খবর জানতে, তারপর দাদুকে রাজি করানোর পথ খুঁজবে। কিন্তু হুট করে দাদু নিজেই এই প্রস্তাব দেবেন, তাও আর কল্পনার বাইরে ছিল। সূর্যের মনে হচ্ছিল এটা দাদুর একতরফা সিদ্ধান্ত। সে কখনোই অনুর মতামত না নিয়ে তাকে কোনো সম্পর্কে জড়াতে চায়নি, কারণ সে আগে জানতে চেয়েছিল সে অনুকে চাইলে অনু তাকে চায় কিনা। বিশেষ করে তার জীবনে অন্ধকার গল্পগুলো জানার পর অনু কি তাকে আদৌ গ্রহণ করবে? বাড়ির বড়রা সবাই রাজি হয়ে গেলেন, কেউ আপত্তি করেননি। তারা শুধু বলেছিলেন যদি সূর্য আর অনু দুজনেই রাজি থাকে তবে তাদের অমত নেই। সূর্য সেদিন খুশি হওয়ার বদলে এক অদ্ভুত ভয়ে হাঁসফাঁস করছিল। হয়তো সে ভয়টা ছিল অনুকে হারানো। সে তো নিজের মতো সময় চেয়েছিল অনুকে নিজের করে নেওয়ার জন্য, তবু সবকিছু এমন তাড়াহুড়ো করে হবে তাও ভাবেনি। সে দাদুকে শুধু বলেছিল, আমি আগে অনুর সাথে কথা বলতে চাই দাদু। সেদিন হয়তো সূর্য গুণাক্ষরে বুঝতে পারেনি, মাত্র কয়েক মিনিটের জন্য অনিশ্চয়তা তার বোকা অনুকে অন্য কারো প্ররোচনায় এক ভয়ঙ্কর পথে ঠেলে দেবে, যে তার সেই হারিয়ে ফেলার ভয়টাকে আরো বেশি গাঢ় করে জীবনকে আবারও ওলট পালট করে দেওয়ার এক নতুন আয়োজন তৈরি হচ্ছে ওইদিকে। দাদু গম্ভীর স্বরে বললেন, তার আগে আমি তোমার সাথে আলাদা কিছু কথা বলতে চাই সূর্য। বাড়ির সকলে বৈঠকখানা ছেড়ে চলে যাওয়ার পর দাদু সূর্যকে তার ঘরে ডেকে নিয়ে খুব কাছ থেকে পরখ করে নিলেন। তারপর সরাসরি জানতে চাইলেন, তুমি কি অনুকে বিয়ে করতে চাও না, নাকি সত্যিটা হলো তুমি সায়রাকে ভালোবাসো? দেখো সূর্য, সায়রা আমেরিকায় বড় হওয়া আধুনিক মেয়ে।
যদি তুমি মনে করো তাকেই তোমার পছন্দ। দাদুকে কথা শেষ করতে না দিয়ে সূর্য ভ্রুকুচকে বলে উঠল, 1 মিনিট দাদু, এখানে সায়রা কোত্থেকে এলো? সায়রা আমার বোনের মতো, নিঝুম যেমন আমার ছোট বোন, সায়রাও আমার কাছে তেমনই। আমি তো কখনো তাকে আলাদাভাবে স্পেশাল ট্রিটমেন্ট দেইনি, অথচ আমি যতটা গুরুত্ব অনুকে দিয়েছি সেটা কি কারো চোখে পড়েনি? আপনার মনে অনুর বদলে সায়রার নাম কেন আসছে? সূর্য, দাদু প্লিজ, ওর নয় ছোট, ও বাচ্চা, ও লনে দাঁড়িয়ে তোমাকে সায়রার সাথে জড়িয়ে যাতা বলেছে, কিন্তু আপনি তো বড়। আমাদের সমাজের সমস্যাটা ঠিক কোথায় জানান দাদু? ছোট থেকে একসাথে বড় হওয়া কাজিনদের সাথে মেলামেশাটা আপনাদের কাছে স্বাভাবিক, অথচ সায়রা বিদেশ থেকে প্রথমবার এসছে বলে ওর সাথে দুটো কথা বলা, একটু হাসা কিংবা ওর প্রশংসা করা মানেই কি একটা নতুন সম্পর্ক তৈরি হওয়া? কেন একটা ছেলে আর একটা মেয়ের হাসাহাসি করা মানেই আপনাদের কাছে সেটা প্রেমের দিকে করায়? আপনাদের মানসিকতা কি এতটাই নিচে নেমে গেছে? ঠিক তখনই সূর্যের হাতের ফোনটা জ্বলে উঠল। সে বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসছে। আই থিঙ্ক ইউ অল শুড চেঞ্জ ইউর মেন্টালিটি। বলেই সে বাইরে চলে গেল। আর রুকাইয়ার কল আসতেই রিসিভ করে কানে ধরে সূর্য বলল, আমি কি করব বলো তো আপু? কি হয়েছে তোর? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দাদু হঠাৎ করে অনুর সাথে আমার বিয়ের কথা বললেন। তাহলে এটা তো খুশির খবর, তুই তো এটাই চাইছিলি। কিভাবে খুশির খবর হয়? অনু কি চায় আমি তো সেটাই জানি না। তার উপর অনু যদি আমার অতীতের সে কথা জানতে পারে, ও এমনিতেই সন্দেহপাতিক। তার উপর যদি জানে যে ওর আগে আমার জীবনে কেউ একজন এসেছিল, ও কি তা সহ্য করতে পারবে? কোনো নারী কি এমন পুরুষকে মন থেকে ভালোবাসতে পারে? ও যেখানে সারাকে আমার পাশে দাঁড়িয়ে থাকতে সহ্য করতে পারে না, সেখানে অতীতকে কিভাবে মেনে নেবে? বুঝতে পারছো? রিল্যাক্স সূর্য, তুই বেশি ভাবছিস। যে নারী কোনো পুরুষকে সত্যিই ভালোবাসে সে তার অতীত নয়, বরং বর্তমান আর ভবিষ্যতে শ্রেষ্ঠ নারী হওয়াতে আনন্দ খোঁজে। সূর্য সামনের মাথার চুলগুলোকে মুঠোয় নিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ওকে এখন গিয়ে সব খুলে বলতে চাই। আমি জানি না কি হবে, তুমি একটু আমার জন্য দোয়া করো। আমার বুকটা প্রচণ্ড অস্থির লাগছে, খুব ভয় করছে। মন বলছে আমি ওকে হারিয়ে ফেলবো। কিচ্ছু হবে না, তুই একটু বেশি বেশি ভাবছিস। তোর ভালোবাসা যদি সত্যি হয় তবে কিছুই হবে না। সূর্যের সাথে বিয়ের কথা বলে দাদুর ঘর থেকে বেরোনোর পর অনু নিজের রুমের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিল। তখন উত্তেজনার মাথায় দাদুকে ওরকম নির্লজ্জের মতো কথাগুলো বলে দিলেও পরে যখন একা হলো তখন সে ভীষণ লজ্জা আর হতাশায় ডুবে গেল। সে ভাবলো কিভাবে বলতে পারলো এইসব। যদি সময়টাকে পিছিয়ে নেওয়া যেত তবে সে নিশ্চিত এই ভুলটা শুধরে নিত। অনু জানে না সেই রুদ্ধদ্বার বৈঠকে তারা কি আলোচনা করছিলেন আর সূর্যই বা কি বলেছিলেন। শুধু জানে বৈঠক শেষে তার বাবার দ্বিতীয় স্ত্রী তার রুমে এসে যে বিনা বাক্যে শুনিয়েছিলেন তা তার কলিজা ছিঁড়ে ফেলেছিল। তিনি ঠোঁট বাঁকিয়ে অবজ্ঞার হাসি হেসেই বলেছিলেন, সবাই না বুঝলেও আমি ঠিকই জানি বাবার মগজে সূর্যকে নিয়ে এইসব কথা তুই ঢুকিয়েছিস। সারাক্ষণ সূর্যের পিছন পিছু ঘুরে পেটে এইসব জমানো ছিল তোর, না? অনু চুপ করেছিল আর তিনি একের পর এক বিষাক্ত তীরে তাকে বিদ্ধ করেছিলেন। তোর মতো মেয়েরা হলো কই মাছের মতো, সহজে মরে না, অন্যকে মারে। ছি, তোর মা মরে গিয়ে বেঁচে গেছে, আজ তোকে এই অবস্থায় দেখলে তিনিও লজ্জায় গলায় দড়ি দিতেন। আমি যদি তোর মা হতাম তবে লজ্জায় তোকে বিষ খাইয়ে মারতাম। অনু পাথর হয়ে তার কথাগুলো শুনছিল। তিনি থামেননি, বরং আরো তীক্ষ্ণ স্বরেই বলেছিলেন, লজ্জা করে না তোর? যে বড় ভাই ছোট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করলো, তাকে নিয়ে এইসব নোংরামো করতে লজ্জা লাগে না? সূর্য তোকে নয় সায়রাকে পছন্দ করে, ও সায়রাকে বিয়ে করবে। লজ্জা থাকলে এই মুখ আর বাড়ির মানুষকে দেখাস না। কিভাবে ওদের সামনে এই মুখ নিয়ে ঘুরে বেড়াবি? অনুর কথা অনু আর সহ্য করতে পারল না। সে রাগে তাকে কিছুই কত কথা বলে দিয়েছিল ঠিকই, কিন্তু তিনি যে তাকে এইভাবে অভিশাপ দিয়ে বসবেন তা সে ভাবেনি। ওনার অভিশাপগুলো অনুর কলিজায় গিয়ে লাগলো। তিনি তাকে অভিশাপ দিলেন, অভিশাপ দিলাম তোকে, সারা জীবন এই আগুনেই পুড়বি তুই। কোনো দিন কারো ভালোবাসা পাবি না, তোর মায়ের নাম ডোবাবি তুই।
সূর্য সায়রাকে নিয়ে সংসার করবে, আর তুই নিজের চোখে সেটা দেখে জ্বলবি। তোর কপালে স্বামীর সোহাগ কোনো দিনও জুটবে না। তোর বাবা যেমন আমাকে বিয়ে করে এনে অবহেলা করেছে, তোর জীবনটাও ঠিক তেমনই হবে। বলেই তিনি চোখ মুছতে মুছতে চলে গেলেন। কিন্তু তার কথাগুলো অনু হজম করতে পারল না। সে স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছিল তার চেয়ে বেশি আলোড়ন চলছিল মস্তিষ্কে। সূর্যের প্রতি তার যে আবেগ ছিল তা মুহূর্তে অভিমানে বিষিয়ে গেল। সে ভাবল, এই মানুষটাকে ভালোবেসে সে বারবার কেন লাঞ্ছিত হচ্ছে। উন্মাদের মতো অনু তার ডায়েরিটা বের করলো, যার প্রতিটা পাতায় সূর্যের প্রতি তার না বলা ভালোবাসার কথা লেখা ছিল। ডায়েরির পাতায় পাতা জুড়ে তার আর সূর্যের ছবি পাশাপাশি আঠা দিয়ে লাগিয়ে রেখেছিল। সেই ডায়েরিটাও আগুনের শিখায় সঁপে দিল সে। সূর্য তাকে যে ওড়নাগুলো উপহার দিয়েছিলেন সবগুলো একসাথে জড়ো করে আগুন ধরিয়ে দিল। বারবার অপমানিত হচ্ছে ভেবে নিজের উপরই ঘৃণা হচ্ছিল তার, কিন্তু ছবিগুলো পুড়তে দেখে মনে হচ্ছিল তার অস্তিত্বটাই পুড়ে যাচ্ছে। ডায়েরিটা জ্বলন্ত অবস্থায় জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল অনু। এত যন্ত্রণা সহ্য করতে পারছিল না সে। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত হাহাকার অনুভব করলো অনু। কানে বাজছিল সেই রূঢ় কথাগুলো। বাবা তাকে জন্ম দিতে চাননি, তার জন্য মায়ের মৃত্যু হয়েছে, আর তার ভালোবাসার মানুষটাও তার নয়। তার মা বেঁচে থাকলে নাকি নিজেই আত্মহত্যা করতেন তার মতো মেয়ে জন্ম দেওয়ার লজ্জায়। অনু আর সহ্য করতে পারছিল না। কি করবে বুঝতে না পেরে সোজা সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে এলো। তখন চোখ পড়লো টেবিলের ওপর রাখা একটা ধারালো ফলের ছুরির ওপর। আশেপাশে কেউ ছিল না, থাকলে তখন ভালো মন্দ বিচার করার শক্তি অনুর ছিল না। সোজা ছুরিটা হাতে নিয়ে সে বাম হাতের রগ বরাবর এক সজোরে টান দিয়ে দিল। প্রচন্ড জ্বালা আর গরম রক্ত যখন ফিনকি দিয়ে বের হতে লাগলো, কিছুক্ষণের মধ্যে তার শরীরটা নিস্তেজ হয়ে এলো। চোখের চারপাশ ঝাপসা হয়ে গেল, চারপাশটা যেন নিস্তেজ হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর মায়া বড্ড বেশি করে জেঁকে বসলো মনে। মনে হলো সে ভুল করছে, সে তো মরতে চায় না। অনু চিৎকার করে বলতে চাইলো, আল্লাহ, আমি মরতে চাই না, প্লিজ আমায় বাঁচিয়ে দাও। আমি ভুল করেছি আল্লাহ, আমায় বাঁচতে চাই আমি। কিন্তু সেই আহাজারি বুকের ভেতরে গুমড়ে মরলেও গলা দিয়ে কোনো স্বর বের হলো না। শুধু নিভু নিভু চোখে দেখলো একজন পাগলের মতো ছুটে আসছে। হোঁচট খেয়ে পড়ে গিয়েও আবারও উঠে দৌড়াচ্ছে। হ্যাঁ, ওটা সূর্য ছিল। সে আকাশ ফাটানো চিৎকার করে ডাকছিল, অনু। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।